এক সুন্দর মালা ভেসে আসছে। রানী কীর্তিকা দেখে সখীদের বলতে, সখী রে, ওই মালাটা আমাকে এনে দে। রানীর কথা মতো সখীরা ওর মালাটাকে এনে দিল। তখন রানী কীর্তিকা মালাটা দেখে মালার মধ্যে সুন্দর রঙের কীট পতঙ্গ পোকা দেখতে পেল, সোনালি রঙে। মালাটার মধ্যে যত্ন করে গিয়েছে, মালাটা দেখে বলছি, সত্যি তো ফুলের মালাটা খুব সুন্দর। শোনো রানী, এক স্বর্ণহারের ভিতরে তুমি রেখে দাও। রাজা কথা মতো এক স্বর্ণহারের ভিতরে রেখে দিলেন। এক পক্ষ কালে ওই হাড়ির ভিতর থেকে এক সদ্যজাত শিশুর কান্না ফেলতে এলো। রানী কীর্তিকা ওই হাড়িটা খুলে দেখে এক অপূর্ব কন্যা, রূপে গুণে অপরূপা, সারা বাড়ি ঝলমল করছে, আলো আলোকিত হয়েছে। তাই মৃদু মৃদু হাস্য তাহার মুখমণ্ডলে,
রানী কীর্তিকা শরীরে খবর দিলেন, যশোমতী মাকে সংবাদ দিলেন। সরস্বই, গত ভাদ্র মাসে অষ্টমী তিথিতে আমার এক কন্যা সন্তান হয়েছে। তুমি সতীদের নিয়ে আমার কন্যার আশীর্বাদ করে যাও। যশোমতী আমার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে যশোমতী আর বড়াই বুড়ি গোবিন্দকে নিয়ে রাধা দর্শন চলছে। কেমন করে? যদি দুগ্ধ গীত ছানা মাথায় লয়ে সোনা জেলা, কীর্তিকা গিয়ে সামনে বলছে, যশোদা, ও কীর্তিকা, আমরা এসে গেছি। কীর্তিকা মা আমার গিয়ে বাইর হয়ে ভিতরে নিয়ে গেলেন, সবাইকে বসতে আসন দিলেন। যেটা কথা বলতে ব্যস্ত, এটি অন্তর্জাল গোবিন্দ আমার পূর্বে কথা মতো রাধা রাগে পরশিবে বলে যশোমতী মাকে কৃষ্ণ আমার জ্বালাতন করছে। যশোদা মা আমার কৃষ্ণের জ্বালানা সহ্য করতে পেরে কৃষ্ণ গালে এক চড় বসিয়ে মাটিতে বসিয়ে দিচ্ছে। অন্তর্যামন গোবিন্দ আমার কি করছেন? যশোমতী মা আমার এক চড় বসিয়ে নামিয়ে দিলেন। বলছি, কৃষ্ণ আমার, মাগো তুমি নামায় দাও গো, নামায় দাও গো, নামায় দাও। আমি রাধা রাগে পরশিব, আমি রাধা রাগে পরশিব, নামায় দাও। অন্তর্যামন গোবিন্দকে নামিয়ে দিল যশোমতী মামা। আর অন্তর্যামন গোবিন্দ আমার রাধা রাগে পরশিবে বলে গোবিন্দ আমার কি করছে? হামা গুড়ি দেয় গো, হামা গুড়ি দেয় গো, হামা গুড়ি দেয় গো, রাধা রাগে পরশিবে, হামা গুড়ি দেয় গো, রাধা রাগে পরশিবে, হামা গুড়ি দেয় গো। অন্তর্যামী গোবিন্দ আমার হামা করে দিচ্ছে। এদিকে রাধা রানী দুটো চরণ উপর থেকে তুলে আনন্দে খেলছে। এদিকে যশোমতী মা আমার অষ্টসখীরা মিলে আনন্দে আত্মভরা। আর এদিকে অন্তর্যামী গোবিন্দ আমার রাধা রঙে রাধা দুটো যুগল চরণ ধরে বলছি, কেমন করে? দু করে হরি রাই পাদু ধরি, হরি রাই পাদু ধরি,
তাকালেন, দু চোখ চার চোখ, দু চোখে মিলন হলেন, রাধা গোবিন্দের মিলন হলেন। এদিকে রাধা হবে যশোমতী মা দেখছে তার গোপাল রাধা রানী বুকের উপর চেপে উঠছে, ছুটে গিয়ে বলছে, আমার কানু হয়তো তো রাধাকে মেরে ফেললো। সবাই সামনে ছুটে গিয়ে দেখছে রাধা কৃষ্ণ দুজনে খুব হাসছে। রাধার অন্ধ নেই, রাধা চেয়ে দেখেছে, আর এদিকে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি পড়ছে। এখানে রাধা কৃষ্ণ যুগল মিলন হলেন। একদিন বিশ্বভানু রাজা গজরাজ্য মুনি একদিন রাজার বাড়ি গেলেন। রানী গজরাজ্য মুনিকে দেখে বলছে, পুরোহিত মশাই, মেয়েকে তো আর গিয়ে রাখা যায় না, মেয়েদের বয়স 7 বছর পার হতে চলল। তখন গজরাজ্য মুনি বলছে, তোমাদের চিন্তা করতে হবে না মা, আমি পাত্র সন্ধান করছি। গজরাজ্য মুনি আমার পাত্র সন্ধান করতে চলে গেলেন পাশের গ্রামে যশোদা মায়ের বাড়ি। গজরাজ্য মুনি যশোমতী মায়ের কাছে বলছে, ও যশোদা, যশোদা কোথায় গেলি রে মা? কে? পুরোহিত মশাই, আপনি এসেছেন, আসুন আসুন। যশোদা, আমি তোর ছেলের জন্য একটা সম্বন্ধ এনেছি। ঠাকুর মশাই, কি সম্বন্ধ এনেছেন? তোর ছেলের জন্য পাত্রীর সন্ধান এনেছি। তোর ছেলের সঙ্গে খুব মানাবে বটে। পুরোহিত মশাই, সর্বগোত্রে কিন্তু ছেলে বিবাহ দেওয়া যাবে না, সে কার মেয়ে। তখন গজরাজ্য মুনি বলছে কি, সে যে ভানুর জিয়ারি রূপে বলিহারি নামটি তাহার রাধা। সে যে ভানুর জিয়ারি রূপে বলিহারি নামটি তাহার আবার পাশের গ্রামে গেলেন। পাশে গ্রামে যাবার মাঝে এক মাল্লা রাজার জটিলার গর্ভে সিন্ধু মাঝে এক সন্তান আছে। সেই সন্তানটার নাম কি গো? সন্তানটার নাম মায়ান।
বাড়ির ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে দেখছে যে ভট্টাচার্য মনি। আসুন ঠাকুর মশাই আসুন, আসুন বসতে আসুন দিলেন, পদটা উঁচু করে দিলেন। তখন ভট্টাচার্য মনি বলছে, ওমা জটিলে, তোর ছেলের জন্য একটা সম্বন্ধ এনেছি, পাত্রীর সম্বন্ধ এনেছি। জটিলা মা মন দিয়ে শুনছে, ছেলে তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে, কিন্তু ছেলে বিয়েটা কি করে দেবে মা? পাশাপাশি গ্রামের লোকজন জানে তার ছেলে নপুংস, তাই মনে মনে ভাবছে ছেলের তো পাশে গ্রামে বিয়ে দিয়ে যাবে না। ভট্টাচার্য মনে কথা শুনে মনে মনে ভাবছে ছেলে একটিবার বিয়ে দিতে পারলে হয়, তারপর বউ ঘর করুক আর নাই করুক। এ তো আমার জানা কথা, বউ ঘর করবে না। এখনকার মেয়েরা কেন জানো, স্বামীর থেকে যেটা চাইবে সাতটা যদি না দিতে পারে, সে বলছে তোমার বাড়ির আর দরকার নেই, আমি চললাম। তাই জটিলা মা মনে মনে ভাবছে আমার ছেলে তো নপুংস, তার মধ্যে আমরা হাবলা গবলা, কথা বললেই লাল পড়ে, বলো কোন মেয়ে পছন্দ করে। তার মধ্যে আমার ছেলের সম্বন্ধ নিয়েছে ঠাকুর মশাই, মন দিয়ে শুনছে ঠাকুর মশাই তার বাস কোথায়। তখন ভট্টাচার্য মনে বলছে, ভানুপুরে ভট্টাচার্য মনে বলছে ঠাকুর মশাই আমি রাজি। তখন ভট্টাচার্য মনে বলছে তাহলে আমি পাত্রীর বাড়ি গিয়ে পাত্রীর বাবাকে নিয়ে আসি। এই বলে ভট্টাচার্য মনে চলে গেলেন। আমাদের প্রত্যেকটা ঘরে ননদি আছে তো মা, প্রত্যেকটা ঘরে কুটিলা জটিলা আছে। তোমাদের বাড়িতে নেই তো? তাহলে খুব ভালো কথা, এখানে শুনলাম যে তাদের বাড়িতে কুটিলা জটিলা নেই। ও মা, তোমাদের বাড়িতে আছে নাকি? সব বাড়িতেই কুটিলা জটিলা আছে। 10 বছর বয়সে তার বিবাহ হয়েছিল। গমনে কামনা হননি, 7 বছর বয়সে তার বিবাহ হয়েছিল। আর 10 বছর বয়সে তার স্বামী মারা গিয়েছিল। তার স্বামীর নাম ব্রহ্মমুখ ঘোষ। একদিন জটিলা মা এসে দাদাকে বলছে, দাদা পাশাপাশি শুনে এলাম তোর নাকি বিয়ে হবে। তখন আয়ান বাড়িতে গিয়ে মাকে বলছে, মা আমার নাকি বিয়ে হবে। ও মা, আমার বউ কেমন হবে? তখন জটিলা মা
হবে, তোর বেও দেখতে খুব সেই সময় কিছুদিন পর মঙ্গলবার এসে গেল। পাত্রী বাড়ি থেকে পাত্রী কাকা আর পাত্রী দাদা ভাইরা আয়নের বাড়িতে এলেন। সেই ভাইদের নাম কি? রদ্রা ভানু, সুভানু, বিশ্বভানু, ভানুর 5 ভাই। আয়ানের বাড়ি চারিপাশে ঘুরে দেখছে। বিশ্বভানু বলছে, ছেলে হয়তো ভালো হবে না, আমার এই বিয়েতে মত নয়। তুই চুপ কর। তোর মেয়েকে যেমন অন্য জাতি করে তুলে দিলি, আমরা যাতে ঘোষ, তুই কিনা মাল্লা রাজার হাতে তুলে দিলি। তোর চেয়ে অনেক ভালো হবে। পুরোহিত মশাই, আমি এই বিয়েতে রাজি, আপনি দিনক্ষণ ঠিক করুন। তখন গজরাজি মুনি জটিলা মাকে বলে, জটিলে তুই কি একবার পাত্রী বাড়ি দেখতে যাবি? না ঠাকুর মশাই, আমি যাব না। আপনার কথাটাই কথা, কিন্তু পাত্রের মা তো মনে মনে আশা আছে, ছেলে যে বিয়ে দেব, ছেলে যে মেয়েকে বিয়ে দেব, তার বাপের বাড়ি থেকে যেন অনেক গহনা দেয়, অনেক টাকা পয়সা দেয়। তাই মনে মনে ভাবছে, আর ঠাকুরমশাইকে বলছে, ঠাকুরমশাই কন্যাকে যা দেবেন এখানে বলে যান, আমি একটু শ্রবণ করি। তখন রদ্রভানু বলছে, 100 গাভী, 12টা অশ্ব, আর কি দিবে? মাথায় ঠাকুরানী, গলায় হাসলি, পায়ের নপুর, আর তাতে হীরামুক্ত যেন বসানো থাকে। তখন জটিল মা শুনে আনন্দে আত্মহারা হয়ে, এদিকে বিয়ে দিনক্ষণ ঠিক হয়ে গেছে। জটিলা মা নিমন্ত্রণ বাইরে হলেন। কেমন করে? ছড়ি ধরি হাই গো বাই জটিলা পুরি, জানি হাই গো বাই জটিলা পুরি, জানি হাই গো বাই জটিলা পুরি, ছড়ি ধরি হাই গো বাই জটিলা পুরি, জানি জানি হাই গো বাই জটিলা পুরি। প্রথমে নিমন্ত্রণ নন্দ ঘোষের রায়, প্রথমে নিমন্ত্রণ নন্দ ঘোষের রায়, প্রথমে নিমন্ত্রণ নন্দ ঘোষের রায়, প্রথমে নন্দরাজের বাড়ি তো পাহাড়ে উপরে, বয়স হয়েছে, উঠতে কষ্ট, বয়স্ক মানুষ তো উঠতে পারবে না। তাই জটিলা মা অনেক দূর থেকে হাঁক দিচ্ছে, ও মা যশোদা, মা যশোদা, কোথায় গেলি রে মা?
জটিলা মা ডাকছি যশোদাকে, আর যশোদা মা বাড়ির ভিতর থেকে বাইরে এসে দেখে জটিলা মা। আসুন মা, আসুন, গৃহে আসুন। জটিলা মাকে বসতে আসন দিলেন। জটিলা মা গিয়ে বসে যশোদা মাকে বলছে, যশোদা তোর বিচ্ছুর ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় রে? তখন যশোদা মা বলছে, যশোদা মা হেসে বলছে, মা তোমার ভয় নেই, ছেলে আমার এখন ঘুমোচ্ছে। কারণ জটিলা মা মনে মনে ভাবছে, যদি কৃষ্ণ জেগে থাকে, আমার লাঠিটা যদি কেড়ে নেয়, বয়স হয়েছে তো, লাঠিটাই তো সম্ভব, লাঠিটা যদি কেড়ে নেয় আমি আবার অতটা পথ যাবো কি করে? তখন যশোবতী মা বলছে, মা তোমার ভয় নেই, আমার ছেলে ঘুমোচ্ছে। তখন জটিলা মা বলছে, মা যশোদা, মঙ্গলবার, গত মঙ্গলবার আমার ছেলে বিয়ে, তোর বাড়ির সবাই নিমন্ত্রণ, কিন্তু মা কি তোকে বলবো, তুই ওই বিদ্যুতি ছেলেটাকে যেন নিয়ে যাস না। তখন অন্তর্জন গোবিন্দা আমার ঘুমিয়ে ঘুমিয়ে কি বলছে, মা গো মামা বাড়ি যাবো, বাড়ি যাবো, মামার বিয়ে খাবো, মামার বিয়ে বিয়ে খাবে, আমার মামা বাড়ি যাবে। তখন কৃষ্ণ আমার বলছে, মা গো মামার মাথা খাবো, মামা বাড়ি যাবো, মামার মাথা খাবো, মামার বাড়ি যাবো, মামার বিয়েও খায় না আর মামার মাথাও খায় না। আরে কৃষ্ণ, বিয়ে বাড়িতে যা রন্ধন হয়, যত রাজ্যে মিষ্টান্ন সবজি হয়, অন্ন হয়, সেগুলো খায় না, মানে মামার বিয়ে খায়। আচ্ছা বাবা, তাই হবে। তখন বিয়ে বাড়ি দিন এগিয়ে আসছে। এটি জটিলা মা নিমন্ত্রণ করা হয়ে গেছে। বিয়ে বাড়ির সময় এগিয়ে আসতেই কৃষ্ণ ছুটে গিয়ে মাকে বলছে, মা গো সবাই বিয়ে বাড়ি যাবে বলে সাজগোজ করছে, তাহলে মা তুমি আমাকে মনের মতো করে সাজিয়ে দাও না। মা গো যশোমতী মা অন্তর্জন গোবিন্দকে কোলে বসিয়ে মনে মনে কি করছে, করছে চন্দনে চর্চিত ছিল
বনমালা দিয়ে সাজিয়েছে, চন্দন দিয়ে তিলক করে দিয়েছে, আর মাথায় মোটক বেঁধে দিয়েছে। সাজগোজ করে অষ্টসখীকে নিয়ে ওরাই ভুড়ি বলরাম পাম সবাই একসঙ্গে হয়ে বিয়ের বাড়ি চলেছেন। যখন জটিলা মায়ের গৃহে পৌঁছায় সন্ধ্যা নেমে এসেছে। এদিকে বর বিয়ে করতে যাবে বলে সাজগোজ করছে। বর বিয়ে করতে যাবে কিসে? ঘোড়ার গাড়িতে। বর সাজগোজ করছে, আর ওই বোন জটিলা কুটিলা সাজগোজ করছে। আর কুটিলা মা দাদাকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে। কৃষ্ণ ছুটে এসে বলছে, মামা তুমি তো বড় মতো করে সেজেছ, তোমার মতো করে আমাকে সাজিয়ে দাও না। তখন আয়ান জটিলাকে বলছে, কুটিলাকে বলছে, কুটিলে আমার কানুকে আমার মতো করে সাজিয়ে দে। মাগো একটা কথা আপনাদের কাছে বলি, কুটিলা মা কেমন করে, তার ভাবটা কেমন, শুধু একটার বাড়ির ঝগড়া লাগানো। তার মনটা কি পরিষ্কার হতে পারে? পারে না। তার মনের মধ্যে শুধু অন্ধকার। কিন্তু অন্ধকারটার মধ্যে তার মধ্যে একটু জায়গাও তার ভাব ছিল, ভক্তি ছিল অন্তর্যামী গোবিন্দের মধ্যে। তারও সৌভাগ্য হয়েছিল গোবিন্দকে সাজানো। আমাদের সেই সৌভাগ্য হয়েছে মা, কোনোদিন গোবিন্দকে মনের মতো করে সাজাতে পেরেছি। আমাদের জন্য আমরা নতুন পোশাক কিনে পড়েছি। কোনো কিছু কোনোদিন ভেবেছি যে অন্তত আমি গোবিন্দের জন্য একটা পোশাক নিয়ে বা একটা মিষ্টান্ন কিনে নিয়ে যাও? কোনোদিনও মনে জাগে না সেই ধার। কিন্তু জটিলার মনে ভক্তি একটুখানি হলেও ছিল, তার সৌভাগ্য ছিল কৃষ্ণকে সাজানো। তাই অন্তর্যামী গোবিন্দ আমার জটিলা মায়ের হাতেও সেজেছিল। আয়ান ঘোষ বলছে, জটিলে ওমা কুটলে তুই আমাকে যেভাবে সাজিয়েছিস, আমার গোপালকে তুই সাজিয়েছিস। তখন কুটিলা মা গোবিন্দকে কোলে বসে কেমন করে সাজাচ্ছে, সাজাতে লাগে একটা একটা করে সাজিয়ে নয়ন বর্ষণ করে বসিয়ে দেয় আমার। কোনদিন নিজের চোখে যে ফল হয়, আমি কুটিলা গিরি করাও যদি তোমাকে ভজন করতে পারি, আমি যার ঘরে দ্বন্দ্ব বাঁধাই না কেন, যেন তোমার নাম দিয়ে দ্বন্দ্ব বানাতে রাধে। তাহলে কি বলছে জটিলা মায়ের ভাব, কুটিলা মায়ের,
হতে পারে। তাহলে কুটিলা মা কৃষ্ণ নামে দ্বন্দ্ব, তাহলে কৃষ্ণ নাম তো উচ্চারণ হবে না, তাই তার ভাগ্যে সৌভাগ্য হয়েছিল, তবে তো গোবিন্দকে সাজাতে পেরেছিল মা। তাই মনে মতো করে গোবিন্দকে সাজিয়ে গোবিন্দ সাজগোজ করে আর কাছে গিয়ে বলছে, মামা তুমি তো মনের মতো করে সেজেছ, আমিও তোমার মতো করে আমাকে সাজিয়ে দিয়েছি কুটিলে, তাহলে বলো মামা তুমি কে আর আমি কে? তখন আয়ন বলছে, শোন কেষ্ট, আমি হলাম বর আর তুই হলি নিজ বর, এখান থেকেই নিজ বরের সৃষ্টি হয়েছিল মা। তখন আয়ন ঘোষ আমার ঘোড়ার গাড়ি চড়ে বিয়ে করতে যাচ্ছে, ভানুপুরে আনন্দ করছে, সখীরা নৃত্য করছে কেমন করে, ভানুপুরে কি আনন্দ কি বলিব, ভানুপুরে কি আনন্দ কি বলিব, ভানুপুরে কি আনন্দ কি বলিব, যদি পুরি আছে ভার ভার, যদি দুধলুচি পুরি আছে ভার ভার, যদি দুধলুচি পুরি আছে ভার ভার, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হরে কৃষ্ণ। এইদিকে বরকে বরণ করবে বলে বিশ্ববানের ভাইয়ের ছেলে মেয়ে 12টি ছেলে মেয়ে যে যার ফুলের ঝাড়া, হাতে বরণ ডালা, জলের ঝাড়া নিয়ে সারি ধারাজি দাঁড়িয়ে আছে বরকে বরণ করবে বলে। বরণকে বরণ করবে বলে এটা জলের ঝাড়া, ফুলের থালা, প্রদীপখানি নিয়ে দাঁড়িয়ে আছে। বর গিয়ে যখন পৌঁছালেন তখন অষ্টসখীরা কি করছে, শঙ্খধ্বনি
উলুধ্বনি দিচ্ছে মা। তোরা শাক বাজার উলু দিলাম, আজকে রাধার বিয়ে, যাব থেকে বড় আসিবে টোপর মাথায় দিয়ে। বরণ করে নিয়ে ভিতরে নিয়ে গেলেন। এদের গজচার্য মণি বিবাহ স্থলটা সাজাচ্ছে। বিয়ের স্থানে গজচার্য মণিকে নিয়ে উপস্থিত হলেন আর রাধা রানীকে সাজগোজ করে রাধা রানী ভগ্নিপতিরা কাঁসের থালায় বসিয়ে সেই স্বর্ণ পিড়িতে বসিয়ে রাধা রানীকে সেইখানে নিয়ে যাচ্ছেন। আর রাধা রানী ভগ্নিপতিরা বলছে, রাধে তোর সামনে বর আছে, তুই ভালো করে মালাটা দিস। এদিকে গজচার্য মুনি বেদ উচ্চারণ করছে। রাধা রানীর সম্মুখে যখন আয়নের সামনে রাধামণিকে আনা হলো, মালা বদনের পালা। রাধা রানী মালাটা হাতে নিয়ে গজচার্য মুনি বেদ উচ্চারণ করছে আর রাধা রানী বলছে, ইনি আমার পতি, ইনি আমার গতি, ইনি ইহাকালের পতি পরকালের গতি। এই বলে মালাটা অর্পণ করছে। কৃষ্ণ তখন তার চূড়াটা মালা ভিতরে প্রবেশ করে দিয়ে গলায় মালাটা পরে নিয়েছে। সবাই বলে বলে উঠছে, ওটা বল নয়, বর্জি তোর পিছনে। তখন কৃষ্ণের গলা থেকে মালাটা খুলে হারানেই গলায় পরানো দেওয়া হলো। সত্য সত্য মাগো, আগে কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছিল না রাধার সঙ্গে বিয়ে হয়েছিল? আয়নের সঙ্গে বিয়ে হয়েছিল। মাগো, আগে কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছিল। কৃষ্ণের গলা থেকে মালাটা খুলে নিয়ে তারপরে আয়নের গলায় পরানো হয়েছিল। তাহলে মা, যার গলায় আগে মালাটা পড়ে সেই তো বর হয়। কি গো মা, আগে যার চরণে ফুলটা নিবেদন করা হয় সেই তো হয়, তার নামেই তো উৎসর্গ করা হয়। ফুলটা তার চরণ থেকে নিয়ে আপনার কাছে কি দেওয়া হয়? প্রসাদ দেওয়া হয়। তেমন কৃষ্ণের গলা থেকে মালাটা খুলে সেটা প্রসাদই হয়েছিল। সেই প্রসাদী মালাটা আয়নের গলায় পরানো হয়েছিল। কিন্তু জগৎকে দেখানো ছিল যে আয়ানই রাধা রানীর বর না, আয়ান শুধু ভাগিদার হয়েছিল। মধুর বৃন্দাবন করেছে আলো।
কৃষ্ণ